একটু সরে যান, পিছনে যারা আছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ আয়োজিত এই সমাবেশের সংগ্রামী সভাপতি, সংগ্রামে এই সমাবেশে উপস্থিত জাতীয় নেতা জননেতা মাহমুদুর রহমান মান্না, উপস্থিত ঐক্য পরিষদের নেতৃবৃন্দ এবং প্রিয় সরকারি কর্মচারী ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে, আমাদের দল গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই, সালাম জানাই। আসসালামু আলাইকুম। বন্ধুগণ, আজকে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস। এই উপলক্ষে আমাদের দলের একটি কর্মসূচি আছে, সমাবেশ আছে। ইতিমধ্যে সেটা শুরু হয়ে গেছে জাতীয় প্রেস ক্লাবের সামনে। আমি সেই কর্মসূচিতে যোগ দেব। মূলত শুধুমাত্র সংহতি জানানোর জন্য এসেছি। এই যে 7 দফা দাবি নিয়ে আপনারা আন্দোলন করছেন, এই বিষয়ে ইতিমধ্যে কয়েক দফা বক্তৃতা আমিও আপনাদের সাথে দিয়েছি। সরকারকে আমরা পরিষ্কার করে বলতে চাই, এই সরকার অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে থাকা সরকার। এই অভ্যুত্থান কারা করেছে? এই দেশের ছাত্র, শ্রমিক, জনতা। এই দেশের তরুণ ছাত্ররা, তরুণ শ্রমজীবীরা, তরুণ শ্রমিকরা, কর্মচারীরা, তারা সবাই জীবন দিয়ে, শিশু, নারী, বৃদ্ধ, বাঙালি, চাকমা, হিন্দু, মুসলমান, সবাই মিলে কিন্তু এই বাংলাদেশটা নতুন একটা যাত্রায় নিয়ে এসেছে। এই বাংলাদেশে কেউ খাবে কেউ খাবে না তা হবে না। এই বাংলাদেশের বাজেট, এই বাংলাদেশের বাজেট, এই বাংলাদেশের আর্থিক নীতি, বেতন নীতি, এই সব কিছু কতিপয়ের জন্য একরকম হবে। সরকারে যারা পলিসি মেকার, ক্ষমতার কেন্দ্রে বসে আছেন, তাদের জন্য একরকম হবে। আর দেশের লক্ষ লক্ষ কর্মচারীরা, লক্ষ কোটি শ্রমিকরা, কৃষকেরা, তাদের জন্য আরেক রকম হবে। এইটা আর মানা হবে না। আজকে এখানে কর্মচারীরা বাংলাদেশের এই রাষ্ট্র প্রশাসন, এইটা সচল রাখার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। কর্মচারীরা ছাড়া একদিনও প্রশাসন চলবে? কাজেই কর্মচারীরা যেহেতু এক গুরুত্বপূর্ণ অংশ, তাদের প্রত্যেকের জীবনের মর্যাদা, তাদের জীবনের সেই মর্যাদা রক্ষার জন্য তাদের আয় এবং তাদের সকল সুযোগ সুবিধা আপনাদের নিশ্চিত করতে হবে। আগামী বাজেটে মহার্ঘ ভাতা সহ এই যে নানান দাবি, সিলেকশন গ্রেড এবং ইত্যাদি, এই সকল দাবি আপনাদের মানতে হবে। এমনিতেই সরকার তো 2 নীতিতে চলছে, 2 নীতি না, এখন 3 নীতিতে চলছে। এক সরকারি অফিসে কর্মচারীরা আছেন, এখন বিশ্ব ব্যাংকের পরামর্শে তারা কর্মচারী নিয়োগ দেওয়া বন্ধ করে দিয়েছে। তারা কি করছেন? আউটসোর্সিং করে লোক আনছেন। এই আউটসোর্সিং কর্মচারীদের জন্য আমরা লড়াই করছি। আউটসোর্সিং কর্মচারীরা তারা কি শ্রমিক নাকি তারা কর্মচারী? কোনো স্বীকৃতি নাই। আপনাদের তো তার স্বীকৃতি আছে। আউটসোর্সিং কর্মচারীদের শ্রমিক হিসাবে স্বীকৃতি নাই, কর্মচারী হিসাবে স্বীকৃতি নাই। কতিপয় লোককে ব্যবসা করার সুযোগ দেওয়া হবে। তারা মানুষ বেচার, মানুষের শ্রম বেচার ব্যবসাদার।
তারা ঠিকাদার হিসেবে সরকারি অফিসে লোক সাপ্লাই দেয়, তাদের যখন তখন ছাঁটাই করে, তাদের টাকা মেরে দেয়, তাদের বেতনটাও মেরে দেয়। সরকার তাদের কর্মচারী হিসেবে স্বীকৃতি দেয় না, আবার শ্রমিক হিসেবে স্বীকৃতি দেয় না। তারা শ্রম আইনের আওতার মধ্যেও পারে না, তারা ইউনিয়ন করতে পারে না। আরো আছে দৈনিক মজুরি ভিত্তিক সাময়িক শ্রমিক, এরাও কি শ্রমিক? ইউনিয়ন করতে পারবে? পারবে না। এক সরকারি অফিস যারা আইন প্রতিষ্ঠা করার কথা, নাগরিকের মর্যাদা প্রতিষ্ঠা করার কথা, আজকে তারা তাদের নিজেদের অফিসে 3 রকম নীতি চালু করেছে। এক একটা মন্ত্রণালয়ে মাথা ভারী প্রশাসন, সেইখানে টাকার অভাব হয় না। শেখ হাসিনা ফাঁসিবাদ চালু রাখার জন্য কতিপয় কর্মকর্তাদের তাদেরকে সুযোগ সুবিধা, চাকরি, বড় বড় পোস্ট দেওয়ার জন্য ওই মাথাবাড়ি প্রশাসন তৈরি করেছে। তাদের সুবিধা দিয়ে একটা ফাঁসিবাদ চালিয়েছে। আর সমস্ত কিছু কাঁঠালটা ভাঙতে হবে গরিবের মাথায়, সেটা কর্মচারী, শ্রমিক, কৃষকের মাথায়। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকে আমরা পরিষ্কার বলতে চাই, আপনাদের এই নীতি থেকে সরে আসতে হবে। এই দেশের শ্রমিক, কৃষক, এই দেশের কর্মচারীদের যদি কল্যাণ না হয়, তাহলে বাংলাদেশ নতুন যাত্রায় যেতে পারবে না। সম্প্রতি 1 মেতে আপনিও বলেছেন, শ্রমিকদের উন্নতি না হলে বাংলাদেশ নতুন যাত্রায় যেতে পারবে না। আপনার কথা অনুযায়ী যাতে আমরা আপনার নীতি দেখতে পাই। কথা মুখে একটা আর নীতি বানাবেন আরেকটা, বাংলাদেশের মানুষ এটা আর মানবে না। কাজেই আগামী দিনের বাজেট, আগামী দিনের সরকারের নীতি আমরা দেখতে চাই। জনগণের সকল অংশের যে দাবি দেওয়া, সেই সব দাবি দেওয়াকে আপনারা বিবেচনার মধ্যে নিয়েছেন। টাকার অভাবের কথা বলবেন না। চুরি আর লুটপাটের টাকার তো এই দেশে অভাব হয় নাই। অতএব চুরি আর লুটপাটের টাকা বন্ধ করেন এবং জনগণের দাবি দেওয়া মানার ব্যবস্থা করেন। এইভাবে আপনারা বেতন স্কেল নির্ধারণ করেন, পরিষ্কার ভাবে দেখা যায় মানুষকে চুরি করতে বাধ্য করা। একজন লোক আউটসোর্সিং কর্মচারী, 16,150 টাকা, 20 বছর কাজ করলে একই বেতন। আচ্ছা, সে কিভাবে চলবে বলেন তো? তার পরিবারটা কিভাবে চলবে? মানে আপনি বলছেন বাকিটা ম্যানেজ করে নাও। ম্যানেজ করে নেওয়া মানেই তো 2 নম্বরই করা, দুর্নীতি করা। আপনাদের কর্মচারীদের যদি আজকে বাজার দর অনুযায়ী সম্মানজনক বেতন দেওয়া হয়, ছেলে মেয়ে সহ পুরো পরিবার কিভাবে আপনারা লালন পালন করবেন? ম্যানেজ করে নেবেন। সরকারের নীতিটাই হচ্ছে দুর্নীতির দিকে ঠেলা। কারণ ওই উপরে মাথা বাবারা বড় বড় দুর্নীতি করতে চায়, তাদের হাজার হাজার কোটি টাকা চুরি করতে হবে। তলা পর্যন্ত সবাইকে একটু একটু দুর্নীতিতে হাত ভিজিয়ে রাখতে বলে, যাতে করে কোনো নৈতিক বিরোধিতা না আসে। এইভাবে সমস্তটাকে দুর্নীতিগ্রস্ত করে তারা তাদের এই লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট আর পাচারকে এতদিন পর্যন্ত জায়েজ করে রেখেছে, অথবা চলতে দিয়েছে, চালিয়ে নিয়ে যেতে পেরেছে। বাংলাদেশে জুলাই অভ্যুত্থান হয়েছে, বিপ্লবী সম্ভাবনা হয়েছে। অনেকে এটাকে বিপ্লব বলতে চান। বিপ্লব যদি হয় তাহলে ঠেলিয়ে বিদায় করেন এই দুর্নীতির ব্যবস্থা। পাচারকৃত টাকা ফেরত দিয়ে আসেন, আইন করেন। বাংলাদেশে এইসব কিছু তো আমরা দেখছি না। খালি চট্টগ্রাম বন্দর বিদেশিদের দিলেই কিন্তু বাংলাদেশ বদলে যাবে না। কাজেই বাংলাদেশের ভবিষ্যৎ নীতি বদলাতে হলে বাংলাদেশের মানুষকে নিয়ে ভাবতে হবে। আর সেই মানুষ যারা উৎপাদন করে, শ্রমিক, কৃষক, যারা পুরো সমস্ত উৎপাদন প্রক্রিয়াটাকে চালু রাখে, কর্মচারীরা, তাদেরকে বাদ দিয়ে আপনারা যদি উন্নতির চিন্তা করেন,
সেই উন্নতি ফ্যাসিবাদীদের উন্নতির মতোই ফানুস হিসাবে মানুষের কাছে হাজির হবে। আগামী দিনে যাতে সেই উন্নতি, যে উন্নতিতে জনগণ আছে, সবাইকে নিয়ে উন্নতি, নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে সবাইকে নিয়ে উন্নতি, নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে সবাইকে নিয়ে এগিয়ে যাওয়া, বাংলাদেশকে এমন একটা গণতান্ত্রিক ভিত্তির উপর দাঁড় করানো যাতে প্রতিটি মানুষ সেই দেশে নিজের ভবিষ্যৎ এবং বিকাশ দেখতে পায়। এই রকম বাংলাদেশের নীতি যারা নির্ধারণ করবে তাদেরকে আপনারা সমর্থন করেন, তাদের পেছনে রাজনৈতিক ভাবে সমবেত হন, যাতে বাংলাদেশ সত্যি সত্যি এত আত্মদানের পরে বদলাতে শুরু করে, পুরনো রাবস্ত যাতে আবার গেড়ে বসতে না পারে। আপনারা আপনাদের লড়াইয়ে বিজয়ী হবেন যদি লড়াই চালিয়ে যান। আগামী বাজেট ঘোষণার মধ্যেই আমরা মহার্ঘ ভাতা সহ এই কর্মচারীদের দাবির প্রতিফলন দেখতে চাই। আপনাদের সবাইকে সালাম, ধন্যবাদ, ভালো থাকবেন। আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি 20% মহার্ঘ ভাতা, 20% মহার্ঘ ভাতা, অবিলম্বে পে কমিশন, অবিলম্বে পে কমিশন। সংগ্রামী উপস্থিতি, আমাদের মাঝে এখন বক্তব্য রাখবেন আমাদের প্রান্তীয় নেতা, বাংলাদেশ নাগরিক ঐক্যের সম্মানিত সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বারবার নির্বাচিত ভিপি জনাব মাহমুদুর রহমান মান্না ভাই, জনাব মাহমুদুর রহমান মান্না ভাই। মান্না ভাই এগিয়ে চলো, আমাদের দাবি, আমাদের দাবি। এগিয়ে আর কতদূর যাব ভাই? দয়া করে একটু স্টেজের পিছন থেকে নেমে যান ভাই, স্টেজটা ভেঙে যাবে, স্টেজটা ভেঙে যাবে। এইখান থেকে এগিয়ে আমি বড়জন আপনাদের কাছে যেতে পারি এবং আমি তাই চাই। যারা সভাপতি, আচ্ছা এখানে আসলেন নিজের একটা কথা বলছেন কেন? কথাটা আমি বলছি, কথা বন্ধ রাখেন, কেউ কাউকে নিচে যাওয়ার ঘন্টা দরকার নেই, যে যা করে করুন। যারা সভাপতি একটু আগে বক্তৃতা করলেন, এই দেশের শ্রমিক, কর্মচারী, মেহনতি মানুষ সহ সর্বস্তরের মানুষের গণতান্ত্রিক এবং মৌলিক অধিকার নিয়ে যিনি দীর্ঘদিন ধরে লড়াই করছেন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক, এই দেশের প্রগতিশীল আন্দোলনের বর্তমান সময়ের সবচাইতে সম্ভবত সবচাইতে সাহসী সংগঠক জনাব জুনায়েদ সাকিরা, বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি প্রথম আপনাদের একটা জিনিসের জন্য ধন্যবাদ দিই। অসহ্য গরম এখন, কিন্তু আপনাদের সমস্যাও এত বড় যে এই গরমকেও আপনাদের কিছু বলে দিচ্ছে। আপনারা লড়াইয়ের জন্য পথে নেমেছেন, সেই পথের রাস্তার উপরে পিচ কি আগুনের মতো গলে যাচ্ছে, নাকি আপনাদের আরো বেশি কষ্ট দিচ্ছে এইটা ভাবছেন না। আমি কয়েকদিন আগে দেখলাম কিছু ছাত্র যারা বিগত অভ্যুত্থানের জন্য বিশাল ভূমিকা পালন করেছিল, সেই ছাত্রদেরকে পুরস্কৃত করা হয়েছে, তারা দেশের সরকারে গেছে, তারা কতগুলো দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাড়ি ঘেরাও করতে গেছে। ওদেরকে পুলিশ পিটায়নি, ওদেরকে পুলিশ গ্রেপ্তার করেনি, বরঞ্চ ওরা যে মিছিল করছিল, যেখানে সমাবেশ করছিল, সেই জায়গাতে সরকারের পক্ষ থেকে ট্রাক নিয়ে এসে ঠান্ডা পানি ছিটিয়ে পরিবেশটা যাতে ঠান্ডা থাকে তার ব্যবস্থা করা হয়েছে। দেখেছেন টেলিভিশনে? তো এই যে কর্মচারী,
যারা আমার সামনে বসে আছেন, যারা সারা দেশের লক্ষ কর্মচারীদের প্রতিনিধিত্ব করে, এই কর্মচারীরা না যদি কাজ করে তাহলে দেশ চলবে? দেশের যদি উন্নতি করতে হয়, দেশের যদি ভালো করতে হয়, ডক্টর ইউনূস ঘুরে বেড়াচ্ছে দিল্লি, মস্কো, ওয়াশিংটন, সারা পৃথিবী, কিন্তু কতখানি যে কাজ হচ্ছে তা ঠিক বুঝতে পারছি না। উনি আমাদেরকে বলেছেন যেখানে যাই কেউ তো আমাদেরকে ফিরিয়ে দেয় না, বরঞ্চ বলে আসো, কি চাই বলো, তোমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করছো, তোমরা নতুন সরকার, নতুন বাংলাদেশ করবে, কি লাগবে তোমাদের বলো। অথচ আমরা দেখলাম IMF তার তৃতীয় এবং চতুর্থ কিস্তি বন্ধ রেখেছিল এবং শেষ পর্যন্ত IMF যে শর্ত দিয়েছে সেই শর্ত মেনে সরকার টাকা দিয়েছে। আমি সন্দেহ তৈরি করবার জন্য কথাটা বলছিলাম, কিন্তু এই কথা বলি, ফুটবল প্লেয়ার ক্রিকেট খেলতে নেমেছে, ও ভালো করে না, আমরা সতর্ক করছি। প্রফেসর ইউনূস হয়তো অনেক ভালো কাজ করবার চেষ্টা করছে, কিন্তু এই কর্মচারীদের একজনকেও যদি জিজ্ঞেস করে তারা বলবে না যে তাদের জন্য ভালো কিছু হয়েছে। এই যে 7 দফা, এই 7 দফা নিয়ে 7 মাস আগে বক্তৃতা করেছি, তারও আগে বক্তৃতা করেছি, আমাদের নেতারা চট্টগ্রামেও গেছে। আমরা কর্মচারী নই, কিন্তু আপনাদের এই 7 দফাকে ন্যায্য মনে করেছি আমরা। এর মধ্যে যে দাবিগুলো উত্থাপিত হয়েছে সেই দাবি কোনো ব্যক্তির স্বার্থের প্রতিনিধিত্ব করে না, এই দাবি এই দেশের কর্মচারীদের পক্ষের কথা। এইটা কোন রকম কথা হলো যে পে স্কেলই হয় না কয়েক বছর ধরে, কি রকম কথা? 10 বছর ধরে পে স্কেল হবে না কেন? এখন বলতে পারে এই 10 বছর ধরে তো আর আমরা ক্ষমতায় ছিলাম না, যারা ক্ষমতায় ছিল তারা এটা দেয়নি। আমি বলছি তাহলে এখন যারা ক্ষমতায় আছে তাদের তো আগে ঘোষণা করা উচিত, আমরা এই বছরে পে স্কেল দেব, বছরে বছরে পে স্কেল দেব, প্রতি বছর বেতনের মধ্যে যে বৈষম্য হয় সেই বৈষম্যগুলো আস্তে আস্তে দূর করবে। আর বৈষম্যহীন বাংলাদেশ করতে চাচ্ছ, এটা আপনাদের দাবি, আমাদের দাবি, প্রফেসর ইউনূস তো একই দাবি করে, এই সরকার তো এই দাবির প্রতি সমর্থন করেছে। তাহলে এর পেছনে যতগুলো দাবি আছে এই দাবিগুলো নিয়ে সেদিন আমি প্রেস ক্লাবে বলেছিলাম, এই কর্মচারীদের নেতাদের ডাকে চা বিস্কুট খাওয়ান, ভালো কিছু যদি নাই খাওয়াতে চান কথা বলে, তাদের প্রশ্ন কি, তাদের কথা কি, তাদের যুক্তি কি শোনেন, যেগুলো ঠিক হয়, যেগুলো আপনাদের সাধ্যের মধ্যে আছে সেগুলো মেনে নেন। একবারে সব দাবি মানতে হবে তাও বলছি না, কিন্তু পর্যায়ক্রমে সব দাবি মানতে হবে। এই যে বললেন না, এটাই তো মূল কথা। ওনারা তো আপনাদের সাথে কথা বলেছেন, বলেননি? একরকম করে তো বলেছেন, মার্গ ভাতা দেবেন বলেছেন, কিন্তু তার মধ্যে আবার কায়দা করেছে। এই কায়দা ফেরতবাজি, চালবাজি অতীতে হয়েছে, এখন কেন করবে? 70% আপনারা চেয়েছেন কত? 50% মার্গ ভাতা আলোচনা করেন। 50% মার্গ ভাতা দিতে পারবেন না, সরকারের কাছে টাকা নাই। কোন ডিপার্টমেন্টের, কোন কর্পোরেশনের, কোন অফিসের কর্মচারীদের বেতন এবং অন্যান্য ভাতা বাদে লক্ষ লক্ষ কোটি সরকারের টাকা সরকারের কাছে জমা আছে। ওরা এই জন্য দাবি করেছে। আমার কাছে বিএডিসির নেতা কর্মচারীরা কয়েকদিন ধরে আসছে,
বলছেন আমাদের এই পাওনা, আমি বিস্তারিত বলছি না, সরকার দিচ্ছে না। আমি বললাম দেবে কোথেকে, তাদের তো টাকা নাই। বললো আমাদের বিএডিসির ফান্ডেই এই টাকা আছে এবং আমাদের দেওয়ার জন্যই এই টাকা রাখা হয়েছে। আমি আপনাদের সবার সামনে বলছি, কোন সাংবাদিক নিশ্চয়ই এখানে আছেন, আমি জানি না এই রোদের সাংবাদিকরা কেউ ডিউটি করছেন কিনা। আমি কোনো গোপনে কথা বলছি না। এইরকম কয়েক জায়গার ঘটনা আছে, সরকার এই ব্যাপারে এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেয়নি। আমি কথা বাড়াবো না, যেমন আমি বেশি কথা বললে সাকি তার কর্মসূচিতে যাবেন, সেটা দেরি হয়ে যাবে। আমি আর একটা আলোচনা সভার সভাপতি, সেটাও এই ফারাক্কাকে প্রধান অতিথি, সেটাও এই ফারাক্কাকে কেন্দ্র করে। আপনারা জানেন যে আমাদের দেশের 53টা নদী ভারত থেকে এসেছে। ভারত আমাদের যেখানে দেশের মধ্যে নদীগুলো প্রবেশ করেছে সেইখানে বাদ দিয়েছে, পানি সরিয়ে নিজেদের দেশে নিয়ে যায়, আমাদের দেশে আসে না। এগুলোর প্রতিবাদ করে, বিরোধিতা করে মাওলানা ভাসানী আজকের এই দিনে ফারাক্কা মিছিল করেছিলেন। এখন ফারাক্কার অবস্থা কি, ওই আলোচনার মধ্যে ঢুকছি না, কিন্তু সেই দাবি আবার উত্থাপন হয়েছে এই দেশে এবং তার পক্ষে আমরা কথা বলতে যাব। আমি কথা শেষ করতে চাই, আমি আবারও বলি, আপনারা আপনাদের ন্যায্য দাবিতে অটুট থাকেন। আমি একবারও বলবো না এই সরকারের সাথে আমাদের শত্রুতার সম্পর্ক। আমরা এই সরকারের সাথে বন্ধুত্বের সম্পর্কই রাখতে চাই। আমরা তাদের বন্ধু মনে করেছি, না হলে শেখ হাসিনার মতো জালিম সরকারকে উৎখাত করে আমরা এই সরকারের সমর্থন করতাম না। এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আমরা এখনো সমর্থন করি, কিন্তু আমাদের সমর্থন অন্ধ সমর্থন নয়। আমাদের সমর্থন প্রতি মুহূর্তে সরকারকে প্রশ্ন করে, আপনি এই কাজ করলেন না কেন, আপনার এই কাজ করা উচিত ছিল। সেই কারণে সরকারের কাজে বাধা দিচ্ছি না, কিন্তু যত জোরে, যত উচ্চ কণ্ঠে, যত শক্তির সাথে আমরা আমাদের দাবি উত্থাপন করতে পারি, সেই দাবি উত্থাপন করতেই পারি। আপনারা, আমি জানি না আপনাদের এই কর্মসূচি সারাদিনের জন্য, তো সারাদিন থাকতে পারবেন? সত্যি পারবেন? আমি অনেক কিন্তু চেহারা দেখছি যাদের বেশ বয়স হয়েছে। যদি সত্যি তারা থাকার মতো সাহস দেখান, তাহলে যারা এইটা অর্গানাইজ করেছেন তাদেরকে বলবো, তাদের যদি কোনো অসুবিধা হয় শারীরিক বা অন্য কোনো, যেন তাদের ব্যবস্থা নিতে পারেন, চিকিৎসা দিতে পারেন, তার ব্যবস্থা রাখবেন। ইনশাআল্লাহ জয় আপনাদের হবে। আমরা আপনাদের সাথে আছি, থাকবো এবং ন্যায্য দাবির পক্ষে সারা বাংলাদেশে লড়াই করাই আমাদের রাজনীতি। খোদা হাফেজ। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। 20% মহার্ঘ ভাতা, 20% মহার্ঘ ভাতা, অবিলম্বে পে কমিশন, অবিলম্বে পে কমিশন, 20% মহার্ঘ ভাতা। সক্রিয় উপস্থিতি, আমরা এখানে যারা এসেছি তারা সকলেই এই প্রোগ্রামকে সার্থক ও সুন্দর করতে এসেছি, না কি বলেন? এই প্রোগ্রামের জন্য তো এসেছি। তাহলে এই প্রোগ্রামটা যদি বিশৃঙ্খল হয় তাহলে দায় কাদের? আমাদের। তাই যারা মঞ্চে আছেন, যারা বসা আছেন, তাদের বাইরে যারা আছেন দাঁড়ানো, হাত জোর করে বলবো আপনারা একটু নেমে যান প্লিজ। হাত জোর করে বলতেছি, যারা বসা আছেন, তার বাইরে যারা আছেন, প্লিজ নেমে যান। যদি আপনারা এই প্রোগ্রামে ভালো চান তাহলে আল্লাহর রাস্তায় নেমে যান, আল্লাহর রাস্তায় নেমে যান।